ঘুষ দুর্নীতি এগুলো চলছে, দলীয়করণ আছে, সবকিছু আছে, কিন্তু বন্ধ যেগুলো হয়েছে তার মধ্যে দেখছিলাম যে এই যে অন্তর্বর্তী সরকার এসে এই এলএনজি টার্মিনাল এটি যেটি নতুন ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের চুক্তি করেছিল সেটি বাতিল করে দিল। হামের টিকা আসবার যে একটা পদ্ধতি ছিল সেই পদ্ধতি থেকে সরে আসলো, যেহেতু এটা আওয়ামী লীগ করেছে। মানে আওয়ামী লীগ যেগুলো যেগুলো কাজের কাজ ছিল সেগুলো সেগুলো থেকে সরে আসলো, আর যেগুলো যেগুলো অকাজ দুর্নীতি বা অপকর্ম সেগুলো কন্টিনিউ করলো। ব্যাপারটা কি এরকম হচ্ছে? মানে আমি এখন এই সমস্যাগুলোর উপর একটু ভিত্তি করে আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে বর্তমানে যে সমস্যাগুলো। অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় দুর্বলতা ছিল তাদের কোনো রিসার্চ বা হোমওয়ার্ক ছিল না। শেখ হাসিনার পতনের পরে তারা এসে একটা ধারণার ভিত্তিতে তারা দেশ শাসন করেছেন, যে কোনোখানে টাকা পয়সা খরচ হতে দেখেছেন যে শেখ হাসিনার সময় হয়েছে, তারা ধরেই নিয়েছেন সেখানে প্রচুর দুর্নীতি আছে এবং সেইভাবে তারা সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু আসলে তাদের এই বিষয়ে অভিজ্ঞতা থাকলে তারা হিসাব করতে পারতেন যে কোন জায়গাতে কতটুকু দুর্নীতি আছে এবং কোন জায়গাটা চালু রাখতে হবে এবং কোন জায়গাটা বন্ধ রাখতে হবে। অন্তর্বর্তী সরকারের এই হোমওয়ার্ক না থাকার কারণে এবং মনের মধ্যে সারাক্ষণ আওয়ামী লীগ ঠেকাও, শেখ হাসিনা ঠেকাও, বা শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিচার করতে হবে, মাথার মধ্যে এই চিন্তা নিয়ে তারা কাজ করেছেন। দুইটা কিন্তু দুই জিনিস। এবং এই দুই জিনিসের পাশাপাশি তারা আরেকটা কাণ্ড ঘটিয়েছেন, তারা নিজেদেরকে একটা রাজনৈতিক সরকারের মতো আচরণ করিয়েছেন। তারা যে অরাজনৈতিক বা তারা যে এক ধরনের নিরপেক্ষতার মধ্যে আছেন এই জিনিসটা তারা স্বীকারও করেন নাই, তারা কাজও সেভাবে করেন নাই। না করার ফলে তারা কি করেছেন, তারা নিজেরাও নির্লজ্জ ভাবে এই লোকজনকে পদায়ন করেছেন। আমি আপনাকে বলি, ঢাকা শহরে যে তারা ইজাজ নামে একজন লোককে ঢাকা নর্থে পদায়িত করেছিলেন, মেয়র বানিয়েছিলেন, ঢাকা নর্থের কি উন্নতি করেছেন তিনি গত 18 মাসে? কিচ্ছু না, উল্টা বিভিন্ন জায়গায় জটিলতা তৈরি করে ব্যাটারি রিক্সা চালু করে দিয়ে ঢাকার বিভিন্ন ফুটপাত হকারদের দখলে দিয়ে তিনি চলে গিয়েছেন। এবং আমার বাড়ির কাছে জায়গার কথা আমি বলতে পারি, মিরপুর মাজার থেকে মিরপুর 1 নম্বরের চক্কর পর্যন্ত যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটিতে 3 সারি হকার বসানো হয়েছে এবং এখন চতুর্থ সারি বসেছে আবার। মানে বিএনপি সেটা বন্ধ করে না, উল্টা বিএনপি সারি যুক্ত হয়েছে। তো এই যে অবস্থাটা তৈরি করা হয়েছে সেখানে 100 ফিটের চেয়েও অধিকতর প্রশস্ত একটি রাস্তায় 15 ফিট জায়গা নাই গাড়ি চলার জন্য। তো এরকম একটি অবস্থা তৈরি করেছেন তারা। তো এজাজ কি করলেন আসলে? এজাজ নদী, উনি নাকি নদী বিশেষজ্ঞ, নদীরও কোনো উন্নতি তিনি করেন নাই ওনার সময়। ঢাকার আশেপাশের কোনো জলাভূমি পরিষ্কার হয়েছে এরকম কিছু নাই, উল্টা পরিবেশ মন্ত্রী, আপনাদের মনে আছে নিশ্চয়ই, বাংলাদেশে তো এক্সকাভেটরকে ভেকু বলে, লোকজন অদ্ভুত অদ্ভুত দাম দেয়। তো ভেকু নামক যে যন্ত্রটি বাঙালির আবিষ্কার করেছে, সে ভেকুর উপরে লাল গালিচা বিছিয়ে 7 জন না 8 জনকে উঠে বসে একটা জলাশয় পরিষ্কার করতে গিয়েছিলেন। এই ধরনের কাণ্ড কারখানা তারা করেছেন রাজনৈতিক সরকারের মতো, এক ধরনের জনপ্রিয়তার পেছনে ছুটেছেন। ক্রীড়ামন্ত্রী আইনমন্ত্রীকে সাথে নিয়ে ফুটবল খেলতেন। তো বাংলাদেশের ফুটবলের কি বিরাট উন্নতি ক্রীড়ামন্ত্রী ঘটিয়ে গিয়েছিলেন, এটার কোনো হিসাব নাই। উল্টা বাংলাদেশ ইন্ডিয়াতে যাতে ক্রিকেট খেলতে যাইতে না পারে সেই ব্যবস্থা করেছিলেন। এইগুলি তো তারা করতেন অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার নিজেও কিন্তু এই দলীয়করণ আত্মীয়করণের বাইরে ছিলেন না। ইউনূস সাহেব তার প্রেস উইংয়ে নিজের ভাইয়ের ছেলেকে দিলেন। ইউনূস সাহেব তার সহকারী হিসেবে নিয়োগ করলেন গ্রামীণ সেন্টার, ইউনূস সেন্টারে কাজ করেছে এরকম লোকদেরকে, যেন বাংলাদেশের সকল মেধা ওনার ইউনূস সেন্টারের মধ্যে ছিল। ইউনূস সাহেবের সাথে যাদের পরিচয় হয়নি তারা মেধাবী না, ইংরেজি ভালো করে জানে কি জানে কিন্তু না ডক্টর এই ইউনুস অল্প সময়ের জন্য আসছে, উনি ওই মেধাবীদেরকে খুঁজে বের করবেনই বা কি করে? তার কাছে যাদেরকে চেহারা দেখে চিনেছেন, আত্মীয় স্বজন আছে, তাদেরকে তিনি দিয়েছেন, এরকম একটা কথা সম্ভবত না, বলেওছিলেন ইউনূস সাহেব কখনো। মেধা কিভাবে খুঁজে বের করবেন? মানে যদি চেনা লোককে খুঁজে বের করেন তাহলে শেখ হাসিনা তোর আত্মীয়দেরকে চিনে, তাদেরকে বসাইতো। তাইলে আর শেখ হাসিনার সাথে তার তফাৎ কি হইলো? শেখ হাসিনাও তাহলে খুঁজে আর বের শেখ করবে কি হাসিনার তো করে? একটা ওনার দীর্ঘ রাজনৈতিক এত বড় ব্যাকগ্রাউন্ড আছে। পরিবার, ওনার বাগেরহাট থেকে বরিশাল, বরিশাল থেকে গোপালগঞ্জ পর্যন্ত পরিবারের ঠিকানার সীমানা নাই। তো শেখ হাসিনা তার পরিবারের লোকজনকে চিনে বসাইছে, তাহলে আর শেখ হাসিনার দোষ কি হইলো বুঝছেন না? তাহলে ইউনূসের দোষ তো দিতে হবে। ইউনূস সাহেবের ওই ইউনূস সেন্টারের বাইরে সকল মেধাবী কোন ইউনূস সেন্টারে চাকরি দিছিলেন? ব্যাপারটা কি এরকম? ইউনূস সাহেব যাদেরকে চিনে, যাদের সাথে বিভিন্ন জায়গায় দেখা হয়েছে, যারা ওনার সোশ্যাল বিজনেসে ঢোল বাজাইছে, তাদেরকে উনি নিয়োগ দিচ্ছে। তো এইটাই তো ছিল নতুন বন্দোবস্ত। তো ওই দলীয়করণ তো উনিও করেছেন। উনি কোন দলীয়করণ করেন নাই বলেন? ইংরেজি ভালো করে জানে না এমন লোককে ইংরেজের দেশে নিয়োগ দিয়ে দিয়েছেন, এআই দিয়ে সমস্ত লেখা ট্রান্সলেট করে, সেরকম একজন লোককে তিনি নিয়োগ দিয়েছেন বিভিন্ন জায়গায়। শরীফ ওসমান হাদির ভাইকে নিয়োগ দিয়ে দিয়েছেন বার্মিংহামে। ওনার বিশ্ব পররাষ্ট্র বিষয়ে অনেক অভিজ্ঞতা রয়েছে, তাই না? এমন একটা সেন্সিটিভ জায়গায়, বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দেশ যেখানে প্রচুর প্রবাসী আছে, সেরকম একটা জায়গায় উনি তাদেরকে নিয়োগ দিয়েছেন। তো এগুলো তো উনিও করেছেন। রাজনৈতিক নেতাদের মতো মিথ্যা মিথ্যা বক্তব্য দিয়েছেন, জাপানে নাকি 1 লক্ষ কেয়ার গিভার চলে যাবে এরকম এক কথা বলেছেন। তারপরে বলেছেন লক্ষ লক্ষ দরখাস্ত করে, কি বলেন নাই, জবের বন্যা, এমুকের বন্যা, তমুকের বন্যা, প্রেসার গ্রুপ, চৌবাচ্চা থিওরি,
ডাস্টবিনের মধ্যে ছবি লাগানো, কি কাজ করেন না? এগুলো কি অন্তর্বর্তী সরকারের কাজ ছিল নাকি? তো সেগুলা করেছে না। তো অতএব অন্তর্বর্তী সরকার আগের সরকারের চাইতে খুব যে ভালো চালিয়েছে ব্যাপারটা তা নয়, বরং অনেক ক্ষেত্রে তাদের কাছে যে প্রত্যাশা ছিল সাধারণ নিরপেক্ষতা, মেধার প্রতি সুবিচার করা, সেগুলোর কোনোটাই তারা করেন নাই। ওনারা এই যে, আমি বাংলাদেশ টেলিভিশনের প্রসঙ্গে আসেন, যাকে ডিজি নিয়োগ দিয়েছিলেন তিনি একটা অথর্ব লোক। এই অথর্ব লোক দিগন্ত টিভিতে একসময় কাজ করতেন। এবং এই অথর্ব লোকের অথর্বতা এমন এক পর্যায়ে ছিল, জীবনে প্রথম আমি একটা কুইজের প্রোগ্রামে গিয়েছিলাম ক্লাস 7-এ থাকতে। ওই কুইজ প্রতিযোগিতার অনুষ্ঠানটার প্রডিউসার ছিলেন এই অথর্ব ডিজি মাহবুবুল আলম। মাহবুবুল আলমকে তারা নিয়োগ দিলেন কোন যোগ্যতার ভিত্তিতে? এই যোগ্যতার ভিত্তিতে আমি আপনাকে বলি, প্রথম দিন টেলিভিশনে গিয়ে আমি দেখলাম যে উনি আমাদেরকে 10টায় যেতে বলেছিলেন, ওনার অনুষ্ঠান শুরু হয়েছিল বিকাল 5টায়। না খেয়ে 3টা স্কুলের ছাত্র সারাদিন বসেছিল, কারণ ওনার ওইটুকু যোগ্যতা ছিল না বলার মতো যে তোমরা কিছু খেয়েছো নাকি খাও নাই। এই লোক প্রডিউসার অবস্থায় এত অথর্ব ছিল। সেই লোক চাকরিতে চাকরিতে একসময় টেলিভিশনে ডিডিজি হয়েছিল। এই কারণে তিনি এক পর্যায়ে দিগন্ত টিভিতে কাজ করেছেন, তারপরে একসময় তিনি আবার ডিজি হয়ে ফেরত এসেছেন। ইউনুস সাহেব তো এগুলাই করেছেন। মানে সব বর্তমান জায়গাতেই যাকে আওয়ামী ডিজি লীগ নিয়োগ তাকে করা হলো, অপছন্দ আপনি করে। একটুখানি কথা বলছিলেন তাকে যোগ্যতার ভিত্তিতে, মানে তিনি যথেষ্ট যোগ্য এই পদের জন্য? তা কাকে যোগ্যতার ভিত্তিতে ইউনুস সাহেব নিয়োগ করেছিলেন এরকম না, দু আমি চারটা নাম বর্তমানের বলেন। কথা বলছি, আমি বর্তমান সময়ের কথা বলছি, মানে বর্তমান এইবার তো আসেন ডিজি পরিবর্তন বর্তমানের হয়নি। জায়গায় আসি। তাহলে কোনো কিছু তো বদলায় নাই, বরং বর্তমানকে আমি দোষী করতে পারি না এই জন্য যে বর্তমানের লোকজন তো তাদের দলীয় সমর্থকদেরকে বিভিন্ন জায়গায় নিয়োগ দিবে। ফলে তারা হয়তো অভিজ্ঞতা বিবেচনায় নিয়েছে, কিংবা ওই তারা কাজ তো তাদের যদি সবাই সম্পর্ক করে, তাহলে বিবেচনায় বর্তমানকে নিয়েছে। কেন দোষ দিবেন না? তাহলে কিন্তু ইউনুস সাহেবের তো এটা করার কথা ছিল না। আপনি মনে করেন যে কিনা গুইসাপ, তার চামড়ার দাম বেশি, আর যে কিনা মনে করেন কেউটে সাপ, তার বিষের দাম বেশি। এখন যে গুই সাপে এসেছে এবং বলেছে যে আমি পরিবেশ বাঁচাই, আমি গুই, আমি হচ্ছি ভালো সাপ, আমি কামড়াই না। এখন গুই যদি আচরণ করে কেউটে সাপের মতো, তাহলে তো হবে না। রাজনৈতিক দল মনে করেন কেউটে, তো কেউটে কেউটের মতো চলছে, তাতে তো কোনো অসুবিধা নেই। ওটা নিয়ে তো আমাদের মাথা ব্যথা নাই এই অর্থে যে রাজনৈতিক দল এরকমই হয়। কিন্তু আপনি যদি মনে করেন যে যে কিনা আচ্ছা। আহ, এসে বলেছে যে আমি হচ্ছি কাঁঠাল গাছ, কিন্তু সেইখানে ধরেন ধরেছে হচ্ছে তেঁতুল, তো তাহলে মুশকিল না? ইউনুস সাহেব তো জি নিজেকে কাঁঠাল গাছ দাবি করেছেন, তাই না? জাতীয়, জি, উনি আমি জাতীয়, আমি এই জাতীয় প্রশ্নটাই বীর। আমি একটু উনি আলাউদ্দিন জাতীয় মোহাম্মদকেও শুনবো। বীর, উনি নোবেল পেয়েছেন, উনি বাংলাদেশকে ঋণ দিয়ে উদ্ধার করেছেন, উনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়, কি বলে, আন্তর্জাতিক ভাবে সবচেয়ে পরিচিত ব্যক্তি। এগুলোই তো বলে বলে ওনাকে আনা হয়েছে। তো উনি মিশা কথা বলে কেন? রাজনীতিবিদরা মিশা কথা বলবে, উনি কি মিশা কথা বলার লোক? কিন্তু ওনার তো মিশা কথা ডকুমেন্টেড। জি, আর ইউনুসের আমি সমালোচনা করলে কি হবে আলাউদ্দিন জানেন? মোহাম্মদের কাছে একটু আমি শুনি। নাকি খালি ইউনুসেরই সমালোচনা করি, কিন্তু প্রবলেমটা অন্য জায়গায়। দলীয়করণ মুক্ত করার কথা কারা বলেছিল? বৈষম্য দূর করার কথা কারা বলেছিল? হাসিনা কেন, বলেছিল। বিএনপি সরকারও তো বলেছিল, না সরকার বলে নাই, যখন আওয়ামী লীগ এইবার আসেন, ক্ষমতায় ছিল হাসিনা তখন বলেছিল, বিএনপি হাসিনা তো শক্তভাবে বলে বলতো নাই। না, দলীয়করণের আসেন বিরোধিতা। বিএনপি সরকার কি বলেছিল এটা পরে আসি। বিএনপি কি বলেছিল? হাসিনা বলেছিল দলীয় মুক্ত করবে, আর বিএনপি কে বলেছিল দলের লোককে নিয়োগ দিবে না, বিএনপি বলেছে যোগ্য লোককে বসাবে। এখন বিএনপি কিন্তু ইজিলি বলতে হ্যাঁ, পারে স্পষ্ট শেখ তো হাসিনার মনে মতো করে যে দলীয়করণের আমার দল, বিরোধিতা বলেছে, আমি শেষ প্রশাসন করি, সবখানে আমি দলীয়করণের শেষ করি বিরোধিতা। শারমিন, আমার কথা শেষ হয় নাই। বিএনপি বলতেই পারে যে আমার দল এত বড়, আমার দলে বহু যোগ্য লোক আছে এবং সেই সব যোগ্য লোককে আমি দিচ্ছি, এটাকে দলীয়করণ হিসেবে দেখলে হবে না। কিন্তু ইউনুস সাহেবের দল এত বড় নাকি যে উনি নিজের দলের লোককে খালি নিয়োগ দিয়েছে? হুম এই হুম জন্য আমরা ইউনুসের সমালোচনা করি। ইউনুসের সমালোচনা এই জন্য করা হয় যে আপনি যদি হাসপাতালের বাইরে দালাল আপনাকে হাসপাতালে ভর্তি করায়, দালালের দোষ হয় না, ভুল চিকিৎসার জন্য ডাক্তারেরই দোষ হয়। হুম হুম। জি, মানে তাহলে কারণ আর ডাক্তার আওয়ামী লীগেরই বা পরীক্ষা এত দিচ্ছে সমালোচনা কেন? চিকিৎসা আওয়ামী করবে। লীগও তার দলের লোকজনকে দিয়েছিল লোক নিয়োগ। আওয়ামী লীগ তো আমি একটু সমস্ত দলের আলাউদ্দিন লোকজনকে দিয়েছে। আলাউদ্দিন আওয়ামী মোহাম্মদের কাছ লীগ থেকে শুনে আবার আপনার কাছে আসছি। তাকসিম নামে একটা ইডিয়েট, একটা অপদার্থকে ওয়াসার এমডি বানিয়ে বছরের পর বছর রেখে দিয়েছিল। তাকসিমের যোগ্যতা কি ছিল? হয়তো তার দলীয় সব ভালো পরিচয় ছিল, হ্যাঁ, এটা তো ছিল ঠিক হতে আছে, পারে, কে এখন করবে। নতুন তো তাকসিমরা এসে বসছে। সেটাই যদি আওয়ামী যোগ্যতা, লীগ আর, অন্তর্বর্তী আপনি সরকার তুলনা বিএনপি করেন সরকার যদি, আপনি সবসময় যদি হয়। তুলনা করেন, আওয়ামী লীগ আর বিএনপি একই ধরনের রাজনৈতিক দল, বুর্জোয়া রাজনৈতিক দল, তাদের দলে প্রচুর লোক আছে, দলকে দেখতে হয়। কিন্তু ইউনূসের কাকে দেখতে হয়েছিল, এটাই তো আমাদের প্রশ্ন। ইউনূস যদি আজকে পরিবর্তনের সূচনা করে দিয়ে যাইতেন, তাহলে বিএনপি এখান থেকে সরতে পারতো না, কিন্তু ইউনূস সাহেব করেন নাই।